জালিয়ানওয়ালাবাগ। 100 বছর পরেও ব্রিটিশ বর্বরতার এই অধ্যায় প্রত্যেক ভারতীয়র মনে আজও যে অনুভূতি জাগিয়ে তোলে তা ঘৃণা ও বেদনার। কোনো বিশেষণেই যার বর্ণনা হয় না। আজ সেই ঘৃণার বেদনার চরম লজ্জার অধ্যায়কে স্মরণ করতে আমরা সমবেত হয়েছি। हाँ, यह प्यारा बाग खून से सना पड़ा है, आशाओं से भरे हृदय भी छिन्न हुई है, अपने प्रिय परिवार देश से भी भिन्न हुई है। कुछ कलियां अधखीली यहाँ इसलिए चढ़ाना, कुछ कलियां अधखीली यहाँ इसलिए चढ़ाना, करके उनकी याद अश्रु उसके बहाना। 1919-এর 13 এপ্রিল নববর্ষের দিন পাঞ্জাবের অমৃতসর শহরের জালিয়ানওয়ালাবাগের বদ্ধ উদ্যানে ইংরেজ সেনানায়ক জেনারেল মাইকেল ও ডায়ারের নির্বিচার গুলিতে মারা গিয়েছিলেন সরকারি মতে 379 জন আর বেসরকারি হিসাব অনুযায়ী প্রায় 1200 জন, যার মধ্যে বহু নারী ও শিশুও ছিল। হান্টার কমিশনের সামনে ডায়ারের একমাত্র দুঃখ ছিল এই যে তার গুলি ফুরিয়ে গিয়েছিল আর গলিটা সরু হওয়ার ফলে সে সাজোয়া গাড়ি আনতে পারেনি। কারণ জনতাকে শুধু ছত্রভঙ্গ করা নয়, এটা হয়ে দাঁড়িয়েছিল একটা নৈতিক প্রভাব সৃষ্টি করার প্রশ্ন। জালিয়ানওয়ালাবাগের ঘটনার আগে আমরা যদি ওই সময়ে পাঞ্জাবের দিকে তাকাই তাহলে দেখব প্রথম বিশ্বযুদ্ধের জন্যে ওই সময় ব্যবসা বাণিজ্যের অচল অবস্থা, 1917 অতিবৃষ্টি, সঙ্গে ম্যালেরিয়া আর প্লেগ মহামারী, সর্বোপরি চূড়ান্ত দমনমূলক রাওলাট আইন ইত্যাদির কারণে পাঞ্জাব তখন বিক্ষোভে ফুটছিল। আর বিক্ষোভের সামান্য প্রকাশই তখন ব্রিটিশ কর্মকর্তাদের বিদ্রোহের ইঙ্গিতে আতঙ্কিত করে তুলেছিল। সদ্য প্রথম বিশ্বযুদ্ধ জয়ের গর্বে গর্বিত ইংরেজ সরকার তাই জার্মান মদতপুষ্ট গদরপন্থী বিপ্লবীদের মুল্লুকে এবার কড়া দাওয়াই দিতে চেয়েছিলেন। সেই চিকিৎসাটা শুরু হয়েছিল দুদিন আগে থেকেই। 11 এপ্রিল সন্ধেয় ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার অমৃতসরে পৌঁছে দায়িত্ব নেওয়ার পরে সেদিন গভীর রাতে বিদ্যুৎহীন করে দিলেন শহরটাকে। বিদ্যুৎ নেই, জল সরবরাহ আগের দিনই বন্ধ করা হয়েছে। বিশেষ ছাড়পত্র ছাড়া শহরে ঢোকা বা শহরের বাইরে বেরানো অসম্ভব। ডেপুটি কমিশনার আরভিং এর প্রশ্ন অনুযায়ী হু গভর্নস অমৃতসর, রাজার জাত না প্রজা? শহরের ইংরেজ প্রশাসকদের খুবই চিন্তা ও অস্বস্তিতে ফেলেছিলেন স্থানীয় কংগ্রেস নেতা সাইফুদ্দিন কিচলু ও সত্যপালের নেতৃত্বে মার্চ মাসে শান্তিপূর্ণ রাওলাট আইন প্রতিরোধ এবং মুসলমান হিন্দু শিখের অভূতপূর্ব যোগদান। ওই দুই নেতার বিরুদ্ধে তড়িঘড়ি ফতোয়া জারি হলো কোনো জনসভায় ভাষণ না দেওয়ার। তা সত্ত্বেও 6 এপ্রিল এক বিরাট জমায়েত আটকানো গেল না। সেখান থেকে দাবি উঠল কিচলু ও সত্যপালের উপর থেকে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, কারণ রাওলাট এর নামে সদ্য চালু হওয়া কালা কানুনের স্বরূপ পাঞ্জাববাসীকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছিলেন ওই দুইজন। 6 এপ্রিল পুরো শহর স্তব্ধ করে হরতাল হলো। তার উপর সরকারের বিরুদ্ধে এত সব বড় বড় কথা। পাঞ্জাবে দণ্ডমুণ্ডের কর্তা স্যার মাইকেল ও ডায়ার 6 বছর ধরে বজ্র আটুনিতে বেঁধে রেখেছিলেন পঞ্চনদীর দেশকে। তার জমানায় নেটিভদের এত স্পর্ধা। একেই শিখ, মুসলমান, হিন্দু যুবারা যুদ্ধের পর আর সেনাবাহিনীতে নাম লেখাতে চাইছে না। সেই সিপাহী বিদ্রোহের সময় থেকে পাঞ্জাবি সৈন্যরা লক্ষ্মী ছেলের মতো আনুগত্য করে আসছিল। যোদ্ধা জাতি বলে উস্কে দিয়ে রুখাসুখা জমির মালিকদের নানা সুবিধার লোভ দেখিয়ে গ্রামকে গ্রাম খালি করে শুধু পাঞ্জাব থেকে 4,80,000 পুরুষকে বিশ্বযুদ্ধে পাঠানো গিয়েছিল। বছর 4 আগে কানাডা ফেরত কমাগাতা মারু জাহাজটাকে
বজবজে জোর করে ভিড়িয়ে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা হয়েছিল 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আসা যাত্রীদের। তবু এদের তেজ কম কই। ওদিকে স্যার মাইকেল যুদ্ধের পরেও মিলিটারিতে ভর্তির জুলুম চালাতে চালাতে পাঞ্জাবি কৃষিজীবীদের বেইমানিতে বিরক্ত হচ্ছিলেন। এর মধ্যে আবার শহরের শিক্ষিত উকিলরা মানুষ খেপাচ্ছে। এত সুবিধাজনক একটা আইন হলো যেখানে সেখানে যে কাউকে ওয়ারেন্ট ছাড়া ধরা যেতে পারে, বিনা বিচারে আটকেও রাখা যেতে পারে যতদিন খুশি। যদি কোনো নাপসন্দ ঐতিহাসিক নথি বা বই পাওয়া যায় কোনো সন্দেহভাজন ব্যক্তির কাছে, সিডি সার্চ বলে চালিয়ে দিলেই হলো। আপিল চলবে না, জুরি থাকবে না, রাজার হুকুম। এ নিয়ে বেশি ট্যাফও করলে পাঞ্জাববাসীদের ভালো করে করকে দিতে হবে। 6 এপ্রিল থেকেই তার মহড়া চলছিল। পাঞ্জাবে তখনও পর্যন্ত রামলাল সত্যাগ্রহকে ঘিরে তেমন কোনো হিংসাত্মক ঘটনা না ঘটলেও 9 তারিখ গান্ধীর পাঞ্জাব প্রবেশ আটকানো হলো। তার পরদিনই সৈফুদ্দিন কিচলু ও সত্যপালকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো কোনো এক অজানা গন্তব্যে। নেতাদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ক্ষুব্ধ অমৃতসরবাসী 10 এপ্রিল পথে নামলেন। আগুন জ্বলল কিছুক্ষণের মধ্যেই। শহরটাকে মিলিটারির হাতে তুলে দেওয়ার ব্যবস্থা হলো। অমৃতসরে 130 জন ইংরেজ নরনারীকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি নেটিভদের শিক্ষা দেওয়ার বন্দোবস্ত হতে দেরি হলো না। 12 তারিখে শহরের কিছু জায়গায় নোটিশ ঝুলিয়ে মিটিং জামায়াত নিষিদ্ধ করা হলো। 13 তারিখ বিকেলে স্বর্ণ মন্দিরের কাছে জালিয়ানওয়ালাবাগ বাগান চত্বরে একটি শান্তিপূর্ণ সমাবেশ হয়েছিল। কোনো নোটিশ সেদিন ঝোলানো ছিল না। ওই চত্বরে সভা নিষিদ্ধ করে ঢোকার মুখে ভিড় আটকানোরও চেষ্টা হয়নি। বেয়াদব লোকগুলো যাতে বেরিয়ে পালাতে না পারে সেজন্য রাস্তার দুধারে মিলিটারি পিকেট বসানো হয়েছিল। মিটিং শুরু হলে টায়ারের প্ল্যান মাফিক সৈন্যরা শুরু করলো গুলি বর্ষণ। জনতাকে কোনো বিপদ সংকেত দেওয়ার প্রশ্নই ছিল না। বিপদ বুঝে ভিড় ছত্রভঙ্গ হয়ে গেলে কিভাবেই বা গোটা পাঞ্জাব জুড়ে একটা নৈতিক প্রভাব ফেলা যাবে। 15 এপ্রিল গোটা পাঞ্জাবে ঘোষিত হলো সামরিক শাসন। প্রায় 2 মাসের ওই দুঃসহ শাসনকালে পাঞ্জাবের মানুষ অসহ্য নির্যাতন ও হেনস্থায় শিকার হয়েছেন। প্রেস সেন্সরশিপ চালু থাকার কারণে সে কথা পাঞ্জাবের বাইরে বেরোনোর উপায় প্রায় ছিল না। জুনের মাঝামাঝি পর্যন্ত পাঞ্জাবে কারো ঢোকা বেরোনো ছিল একরকম অসম্ভব কাজ। লাহোর নিবাসী সরলা দেবী চৌধুরানীর লেখা থেকে জানা যায়, পোস্ট অফিসগুলোতে শত শত সেন্সর বসানো হয়েছিল। বিশেষ করে পাঞ্জাব আর বাংলার মধ্যে যাতে খবর চালাচালি না হয় সেই জন্য বহু বাঙালি পোস্টাল ক্লার্ককে কাজে লাগানো হয়েছিল। এরা সব বাংলা ভাষায় লেখা চিঠিগুলো খুলে খুলে পড়তেন। তবে এত ঢাকা চাপা দেওয়ার চেষ্টা সত্ত্বেও খবর ঠিকই পৌঁছে যেত যেখানে যা যাওয়ার। আতঙ্কে নির্বাক হয়ে যাওয়া দেশবাসীর পক্ষ থেকে ব্রিটিশ শাসনের প্রতি মনের বেদনাপূর্ণ ধিক্কার জানিয়ে বড়লাট চেমসফোর্ডকে চিঠি লিখেন রবীন্দ্রনাথ। নিষ্কৃতি চাইলেন ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি থেকে। ভানু সিংহের পত্রাবলীতে এই সময় তিনি লিখেছিলেন, আকাশের এই প্রতাপ আমি একরকম করে সহ্য করতে পারি, কিন্তু মর্তের প্রতাপ আর সহ্য হয় না। পাঞ্জাবের দুঃখের তাপ আমার পাঁজর জ্বালিয়ে দিলে। সারা ভারতের পৌরুষ যখন কঠোর শাস্তির ভয় নীরব, তখন একমাত্র রবীন্দ্রনাথের কণ্ঠেই ধ্বনিত হয়েছিল নির্ভীক ধিক্কার বাণী। রবীন্দ্রনাথের এই প্রতিবাদ নতুন করে আশা ভরসা জুগিয়েছিল, সাহসের সঞ্চার করেছিল অগণিত ভারতবাসীর মনে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের নৈতিক প্রভাব ব্রিটিশ সরকার যেমন করে চেয়েছিল তেমন করে পড়েনি, বরং তার ঠিক বিপরীত ফল হয়েছিল। দেশের রাজনীতির মোড়টাই ঘুরে গিয়েছিল 1 বছরের মধ্যে। ব্রিটিশ শাসনের অন্তিম পর্বের সূচনা হয় এইখান থেকেই।